गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। तो आरो एक नतून सुंदर ब्लग आज के शुरू करছি তোমাদের সঙ্গে, তোমাদেরকে সাথে নিয়ে। এখন বাজে সকাল 9টা আর আমার জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, মানে ওই 8টার দিকে। তারপরে পুচকুকে খাওয়ালাম, ও খাওয়া দাওয়া করলো। ওকে এখনও সেরকমভাবে ফ্রেশ করিনি, ও ড্রেস কিছুই চেঞ্জ করিনি। ড্রেসটা একবারে যখন ওকে তেল মাখাবো তখনই চেঞ্জ করবো, কারণ কালকে রাত্রেই পরানো ড্রেস। ডাইপারটা চেঞ্জ করে দেবো, আর একটু থাকুক, আর আধ ঘন্টা মতো, তারপর ডাইপারটা চেঞ্জ করে দেবো। শুধুমাত্র ওকে খাওয়ালাম আর চোখ মুখগুলো একটুখানি মুছিয়ে দিলাম, ওষুধটা এখনও খাওয়াইনি। তো আমি এবার যাবো একটুখানি ফ্রেশ হতে। ওই যে সঙ্গে নিয়ে নিয়েছি, আর ওখানে ওই যে ও নিজের মতন ওখানে খেলা করছে। তো খেলা করুক। আর কালকে রাত্রে উঠেছে, ও 1-2 বার উঠেছে যেরকম ওঠে, তবে মানে শুতে ঝামেলা করেনি। ওঠার পরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছে। তো এখন অনেকক্ষণ খেলছে, এবার কতক্ষণ ওর মাথা স্থির থাকবে সেটা বলা মুশকিল। তো সেই ফাঁকে আমাকে কিছু করে নিতে হবে, তার মানে আমার ফ্রেশ হওয়া আর কি। আর ঘরটোর আমি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি, বিছানা সমস্ত কিছু ক্লিন করে দিয়েছি, ওর ওই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি, সব কিছু। ওই যে শুরু করছে, আবার শুরু করছে। এখন কখন নিয়ে নেবে বোঝা মুশকিল। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন সঙ্গে থাকো, সাথে থাকো। আজকে তোমাদেরকে নিয়ে নতুন একটা দিন শুরু করলাম। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। ঘুম থেকে উঠেই আমার মেন কাজ হলো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে একটুখানি চুলটুল আঁচড়ে নেওয়া, তারপর চা খাওয়া। কারণ এই সময়টা পুচকু মাসির কাছে থাকে, আর বাচ্চার মাকে তো সব কাজই খুব জলদি করতে হয়, সেই মুখ ধোয়া বলো বা খাওয়াই বলো। কারণ বাচ্চা যদি উঠে যায় বা কান্নাকাটি করে, সে কিন্তু মাকে ছাড়া কাউকে চায় না। যত বড় হবে এই জিনিসটা ততই বাড়বে। তবে যেহেতু আমার বাপের বাড়িতে লোকজনটা একটু বেশি, সেই জন্য আমার ওকে নিয়ে অতটা অসুবিধা হয় না, সবাই হেল্প করে। কিন্তু শ্বশুর বাড়িতে তো লোকজন কম, তাই তখন যে একা একা কী করবো ওকে নিয়ে, সেটা ভেবেই ভয় লাগছে। তবে ওই যে ভগবান মা জাতটাকে এমনভাবেই তৈরি করেছেন যে তারা তাদের সন্তানের মুখ চেয়ে সব ভয়কেই কিন্তু জয় করতে পারে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আজকে খুব ভালো রোদ দিয়েছিল, সেই জন্য ভাবলাম ছেলেটার জলটা এখন থেকে রোদে দিই, তাহলে যখনকেই আমি স্নান করাবো ভালো রকমভাবে গরম হয়ে যাবে। তবে যা রোদের তেজ, মনে হয় না বেশিক্ষণ লাগবে বলে। আর ভাবলাম ছোট ছোট কাপড়ের টুকরোগুলো শুকিয়ে গেছে, তো এগুলো একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নিই। একটা মেয়ের যখন বেবি ডেলিভারি হয়, তখন কিন্তু সন্তান আসার আনন্দে সে তার শরীরের সমস্ত যন্ত্রণা, রোগ, ব্যথা, বেদনা, মনের দুঃখ, কষ্ট সব ভুলে যায় ওই একটা মাত্র সন্তানের মুখ চেয়ে। তার মুখটা দেখার পরে তার দীর্ঘ 9 মাস ধরে তার সঙ্গে ঘটে চলা সমস্ত কষ্ট কিন্তু সে এক লহমায় ভুলে যেতে পারে। কিন্তু সন্তানের আনন্দ তুমি সকলের সাথে ভাগ করে নিতে পারবে, কিন্তু সিজার হওয়ার পর তোমার শরীরের মধ্যে যে যন্ত্রণা, সেটা কি তুমি সকলের সাথে ভাগ করতে পারবে? বোধহয় না। তাই নিজেকেই উঠে দাঁড়ানোর জন্য একটু সুস্থ থাকতে হবে, একটু মাথায় রাখতে হবে যে সন্তানটাকে কিন্তু আমাকেই বড় করতে হবে। তাই তাকে সুস্থ করে বাঁচানোর জন্য আমাকে আগে সুস্থ হতে হবে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সি-সেকশনের পর আমি কতদিন ভালোভাবে ঠিক মতন কাজ করিনি, বা বলতে পারো নর্মালভাবে কবে থেকে আমি আবার কাজকর্ম শুরু করেছি। দেখো, বাপের বাড়িতে তো সেরকমভাবে কোনো কাজই করি না, তবে হ্যাঁ, বাচ্চার দেখাশোনাটুকু করতে তো হবেই। কিন্তু দীর্ঘ 1 মাস আমি কোনো রকম কিচ্ছু করিনি। যেমন ধরো, কোনো ভারী জিনিস তোলা, ভারী কাজকর্ম করা, নিচে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা ঝুঁকে কোনো কাজ করা, কিচ্ছু না। শুধুমাত্র নিজের বাচ্চার যেটুকু করতে হয়, ওকে খাওয়ানোটুকু, ওকে ঘুম পাড়ানো, ওকে পরিষ্কার করা, তাও বিছানায় বসে বসে, এইটুকুই আমি করেছি। আর নিজের খাওয়ার চিন্তা তো আমাকে কোনো দিনই করতে হয়নি। আমার মা মাসি আছে, এমনও দিন গেছে আমার ছেলে ঘুমোচ্ছে না, আমি ওকে কোলে করে ঘুম পাড়াচ্ছি, আমার মা এসে আমাকে খাইয়ে দিয়ে গেছে। তো এগুলো বোধহয় বাপের বাড়িতেই সম্ভব হয়। যাই হোক, ওই ব্যাপারটা ছাড়ো। তারপরে দীর্ঘ 1 মাস এসব কাজকর্ম আমি করিনি। তারপরে যখন আমি আস্তে আস্তে ডক্টর দেখালাম, যিনি আমার ডাক্তার ছিলেন আর কি, তাকে চেক আপ করাতে গেলাম। তো তিনি আমাকে বললেন যে তুমি 1 মাস
কোনো কিছু করবে না এবং দীর্ঘ 3 মাস আমাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা কোনো রকম ভারী কাজ করা, বিশেষ করে ভারীটাই উনি বারণ করেছিলেন। সিঁড়ি দিয়ে ওঠানামা তাও চলতো, মানে ওটা হয়তো দিনের মধ্যে হয়তো 1 বার কি 2 বার, তাও বেশি নয়, কিন্তু কোনো রকম ভারী জিনিসটা আমাকে তুলতে বারণ করেছিলেন, সেটা একদম 3 থেকে 4 মাস অবধি। আর তোমরা নিশ্চয়ই সবাই এটা জানো যে আমাদের যে সিজারের যে কাটা দাগটা থাকে, মানে যেটা সেলাইটা, সেটা কিন্তু সামনে থেকে শুকিয়ে যায়, মানে উপর থেকে কিন্তু শুকিয়ে যায়, কিন্তু ভেতর থেকে একদমই শুকায় না। ভেতর থেকে শুকোতে তাও তোমার মিনিমাম 6 থেকে 7 মাস কিন্তু লেগেই যায়। এবং তার জন্য অনেক রকম খাওয়া দাওয়া করতে হয়, যেমন রসুন খেতে হয়, ঘি খেতে হয়, লাউ খেলে তো ব্রেস্ট মিল্ক হয়ই, তার সাথে তোমার সেলাইও শুকনো হবে। দেখো, উপর থেকে তো সব কিছুই ভালো লাগে দেখতে, তাই না? কিন্তু ভেতর থেকে দেখলেই তো তবে বোঝা যায় তার আসল গুণাগুণটা কী। তাই আমাদের সেলাইটাও কিন্তু ঠিক তাই, ভেতর থেকে কিন্তু জিনিসটা কাঁচা থেকে যায়। এখন হয়তো তুমি সব কিছু গায়ের জোরে করতে যাবে, ভাববে কে কী মনে করলো আমি করে ফেলি, কিন্তু ক্ষতি তোমারই হবে, কারণ ভবিষ্যৎটা তোমার, তাই না? তাই নিজের কষ্টটা নিজেকেই যেমন সারিয়ে তুলতে হবে, নিজের যত্নটা নিজেকেই নিতে হবে। সে যতই তোমার আশেপাশে যেই থাকুক, কষ্ট কিন্তু নিজেরই থাকে। আমি যখন পুচকুকে কোলে নিতাম, 1 মাস যখন ওর বয়স, তখন কিন্তু আমি 2টো বালিশ আগে নিজের কোলের মধ্যে নিতাম, তারপরে ওকে কোলে নিতাম, এবং সেইভাবে ওকে কিন্তু আমি ব্রেস্টফিড করাতাম। এবং এখনও যখন ও অনেকটা বড় হয়ে গেছে, আমি কিন্তু এখনও একটা বালিশের ওপরে ওকে শুইয়ে তারপরে আমি কিন্তু ব্রেস্টফিড করাই। তাহলে কি হয় বলো তো, ওরও একটু সুবিধা হয় আর আমারও একটুখানি কষ্টটা কম হয়। তা না হলে ঝুঁকতে হয়, আর ঝুঁকে এখনও কিন্তু আমি কিছু সেরকমভাবে করি না, কারণ একটু ঝোঁকার পরে না, যখনই পিঠটা বেন্ড হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছ আমি এখন ওকে একটু ভোলাচ্ছি, তো এই যে পিঠটা বেন্ড করে কাজ করছি, এরপর যখন সোজা হব তখন পিঠের মধ্যে ব্যথা হবে, তারপরে 2 মিনিট 3 মিনিট একটুখানি সোজা হয়ে দাঁড়াবো, তারপরে গিয়ে ঠিক হবে। তো এই জিনিসগুলো তো আমাদের মানে সারা জীবনের সঙ্গী বলতে পারো, কারণ এই যে পিঠের মধ্যে একবার তোমার ছুঁচ ফুটে গেল, এই যন্ত্রণা কিন্তু তুমি সারা জীবনেও আর কারোর সাথে ভাগ করে নিতে পারবে না, বা এই যন্ত্রণা কিন্তু তোমার কমবে না, সে তুমি যতই ডক্টর দেখাও, যতই ওষুধ খাও, এটা নিয়েই কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু ওই তার মধ্যেও যদি একটুখানি তোমরা ভালোভাবে 1-1.5 মাস একটুখানি সুস্থ থাকো, সেরকম কিছু না করো, শুধুমাত্র বাচ্চাটুকু কাজ ছাড়া বলছি, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সুস্থভাবে উঠে দাঁড়াতে পারবে। দেখো, কাজ কিন্তু সারা জীবন, কিন্তু তোমার সুস্থতা, তোমার শরীর কিন্তু সারা জীবন তোমাকে সঙ্গী সাথ দেবে না, যদি না তুমি এখন ভালোভাবে সুস্থ থাকো, ভালোভাবে সব কিছু করো, ডক্টরের নিয়ম মতো, তার কথা মতো চলো, ওষুধ খাও, খাবার দাবার খাও, সব কিছুই। বাচ্চা দেখাশোনা করার জন্য কিন্তু লোক পাওয়া যায়, কিন্তু নিজের দেখাশোনা করার জন্য কিন্তু কাউকে পাবে না, সেটা নিজেকেই করে নিতে হবে। তো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে, আর এখন একটুখানি আমি হরলিক্স গুঁড়ো খেয়ে নিচ্ছি। তার কারণ ডেলিভারির পরে আমি সেরকমভাবে কোনো রকম প্রোটিন কিছুই খাই না, মানে প্রোটিন পাউডার বলতে চাইছি, কারণ আমার আর ভালো লাগে না। ওই 9 মাস যাবৎ আমি যা খেয়েছি, তারপরে আমার আর সত্যি কথা বলছি প্রোটিন পাউডারের ওপর কোনো ন্যাক নেই। তো এই একটা হরলিক্স ছিল, তো সেই জন্য হরলিক্সটা কী করে মানে কীভাবে শেষ করব, তাই স্নান করে আসার পরে বলে যে মাকে আগে মুখে কিছু দিতে হয়, তারপরে বাচ্চাকে কোলে নিতে হয়। তাই প্রত্যেক দিন আমি এভাবেই একটু করে হরলিক্স খাই, তারপরে আমার বাচ্চাকে কোলে নিই। তো দেখো, দুপুরের লাঞ্চের মেনু আজকে এই ধরনের ছিল। আর আজকে রসুনটা আমার পাতে মিস আছে, কারণ রসুন একটু বাড়ন্ত, সেই জন্য। না হলে প্রত্যেক দিন আমি কিন্তু রসুন খাই, চেষ্টা করি খাওয়ার, এক দিন হয়তো বাদ যায়, তাহলে সেলাইটা কিন্তু ভেতর থেকে শুকোবে, আর যত সেলাই ভেতর থেকে শুকোবে তত কিন্তু তুমি স্ট্রং হবে। আর এখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, পুচকুও ঘুমিয়ে গেছে, আর এখন মোটামুটি দুপুর 2:30 থেকে 3টে বাজে। তো এই সময়টা একটুখানি আমি নিজের মতন করে কাজ করব, নিজের এডিটিং করব, একটুখানি ঘুমাবো, কারণ ছেলে এই সময়টা অনেকটাই ভালোই ঘুমায়, 2-3 ঘন্টা ঘুমায়। তো তারপরে যখন ও উঠবে তখন ওকে আবার খাওয়াবো। দেখো, মা ছেলে দুজনেই কিন্তু আজকে ইয়েলো ড্রেস পরে নিয়েছি, কেমন লাগছে জানিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা, কেমন লাগছে জানিও ভিডিওটা। আর প্রেগনেন্সি সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।